So I'm starting the class. Today we basically start our discussion uh, with a technology which is known as fiber distributed data interface or FDDI. Okay. Uh, Now, what is this? What is this fiber distributed data interface? First of all, uh, you have to understand that as it is known as fiber distributed data interface, that means it is basically made up of optical fiber network. It is basically an optical fiber network. Now it is a collection of ANSI and ISO standards. Now this ANSI and ISO, you must have heard these names. These are some standardization body. ANSI and ISO. ISO, you have seen ISO. You know ISO, again a standardization body, provides standardization to different organizations and different industries. So those ANSI, American National Standard Information Interchange, like that, standard is and ANSI, ISO in the International Standard Organization, যার ঠিক অপোজিটটা হচ্ছে ওয়েসাই অ্যাকচুয়ালি। তো সেই ANSI এবং ISO স্ট্যান্ডার্ড, they have set a data transmission on fiber optic lines. Yes, they have set a standard for data transmission on fiber optic lines in a LAN. So this fiber interface or FDDI, this is nothing but the standard set by ANSI and ISO for data transmission on fiber optic lines in a local area network. And they have also specified the length, what may be the length of that network. So they have said that this can be broadened in the range up to 200 kilometers, that is 124 miles. So up to 200 kilometer range ফাইবার অপটিক নেটওয়ার্ক দিয়ে আমরা যদি ডেটা ট্রান্সমিশনের জন্য ল্যান সেট আপ করি, তার জন্য এফডিডিআই নেটওয়ার্ক, অপটিক্যাল ফাইবার দিয়ে যদি করি তাহলে এফডিডিআই নেটওয়ার্কের থ্রু দিয়ে সেটা আমরা করতে পারি। তো তার স্ট্যান্ডার্ডটা ওরা, সেই স্ট্যান্ডার্ডাইজেশনের নামটাই হচ্ছে এফডিডিআই, যেটা এনসি এবং আইএসও এরা দুজনে মিলে করেছিল। Now this particular protocol, it works on token ring network. Token ring অলরেডি আমরা আগের দিন দেখেছি, IEEE 802.5, this token link নেটওয়ার্কের উপর দাঁড়িয়ে আছে FDDI প্রোটোকল। What happens actually, এই যে FDDI এই নেটওয়ার্কটায় দুটো ফাইবার নেটওয়ার্ক থাকে, দুটো ফাইবার অপটিকের নেটওয়ার্ক থাকে, দুটো নেটওয়ার্ক আমরা ছবিতে দেখব। দুটো নেটওয়ার্ক থাকে, একটা ক্লকওয়াইজ ট্রান্সমিট করছে ডেটাকে, আরেকটা অ্যান্টি ক্লকওয়াইজ ট্রান্সমিট করছে ডেটাকে। জাস্ট ইউ থিঙ্ক, টোকেন রিংয়ে আমরা বলেছিলাম টোকেনটা সার্কুলেট করছিল, স্টেশনগুলো চারদিকে টোকেনটা সার্কুলেট করছিল। ইফ ইউ হ্যাভ রিমেম্বার দ্যাট পার্টিকুলার পিকচার, টোকেনটা সার্কুলেট করছিল। এখানে সেরকমই দুটো টোকেন রিং আছে, স্টেশনগুলো দুটো টোকেন রিং এর সঙ্গেই কানেক্টেড।
মোর অর লেস। দুটো রিং আছে, দুটো রিং নেটওয়ার্ক, দুটো রিং নেটওয়ার্কের সঙ্গে স্টেশন গুলো কানেক্টেড। আমি যদি ছবিতে দেখাই তাহলে ব্যাপারটা এইরকম। ধরা যাক এইটা একটা রিং, যেখানে টোকেনটা এই অ্যারো মানে ক্লকওয়াইজ ঘুরছে। আরেকটা ধরা যাক রিং, যেখানে টোকেনটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে। ওকে, নাও stations. Now suppose this is one station. I'm naming it as A. Suppose this is another station, naming it as B. Suppose this is another station, I'm naming it as C. So the stations are connected like that. They are not connected only with the primary ring, connected to the secondary ring as well. Like this. So that is I'm talking about. This is a dual ring configuration. This is a dual ring configuration. একটা প্রাইমারি রিং বলতে পারি আর একটাকে সেকেন্ডারি রিং বলতে পারি। একটা রিং ক্লকওয়াইজ ঘুরছে, একটা রিং কাউন্টার ক্লকওয়াইজ ঘুরছে। Advantage, what is advantage of this kind of technology? This is again token ring. This is simply, তোমার যদি মনে থাকে আমরা টোকেন রিং এরকমই নেটওয়ার্ক একটা এঁকেছিলাম। আমি পাশে টোকেন রিং এর একটা নেটওয়ার্ক যদি আঁকি তাহলে টোকেন রিং এর নেটওয়ার্কটা সিম্পলি এরকম হয়। আমরা এরকম করে স্টেশন গুলোকে দেখিয়েছিলাম, একটা, দুটো, তিনটে, হাউ নাম্বার অফ স্টেশন যা তোমার দরকার। তো টোকেন রিং, সেখানে একটা টোকেন ছিল, সেটা ঘুরছিল এবং যে স্টেশন ডেটা সেন্ড করতে চায় সেই স্টেশন টোকেনটাকে ধরে তার মধ্যে ডেটাটা ইনসার্ট করে। এখানে রিং ইন্টারফেস ইউনিট বলে একটা ইউনিট ছিল, এখানেও আছে। এই প্রত্যেকটা রিং ইন্টারফেস ইউনিট সেই ইউনিট দিয়ে ডেটাটাকে টোকেনের মধ্যে ইনসার্ট করে তারপরে টোকেনটাকে আবার যদি ডেস্টিনেশন অ্যাড্রেস দিয়ে ছেড়ে দেওয়া হয়, টোকেনটা ইভেন্চুয়ালি ঘুরতে ঘুরতে সেই ডেস্টিনেশন অ্যাড্রেসের যে স্টেশন তার কাছে এলে সে তখন টোকেনটা থেকে ডেটাটাকে এক্সট্রাক্ট করে টোকেনটাকে আবার রিলিজ করে দেয়। That was about token ring technology. Now that same principle is following here. Here what we have done, instead of one ring, here we are using two rings. Why? Because if some reason, due to some reason, any reason, this particular, suppose one ring has failed, this ring has failed, then also this ring is there so that the communication can be made. That is as simple as that. That is why in fiber distributed data interface we use two networks. One we call primary ring, we can say primary ring, another is secondary ring. You can name this as primary ring, and you can name this as secondary ring. Okay, so if primary ring fails, then also their secondary ring is there which can operate. এবং এই কারণেই আমরা কাউন্টার ক্লকওয়াইজ করেছি। কোনো কারণে এরকম হতে পারে কোনো একটা নোড বসে গেল, সাপোজ এই নোডটা কাজ করছে না, তাহলে আমি নোড এ থেকে সেকেন্ডারি রিং যদি করি, তাহলে নোড এ থেকে সেকেন্ডারি রিং দিয়ে নোড সি এর কাছে আসতে গেলে আমার এই পথে আসা যাচ্ছে না, আর আমি উল্টো পথে আসতে পারবো না, তাহলে প্রাইমারি রিং দিয়ে আসতে পারবো। যেহেতু প্রাইমারি রিংটা উল্টো দিকে ঘুরছে, তাহলে এ থেকে আমি এই দিক দিয়ে সি এর কাছে আসতে পারবো। মাঝখানে যদি এখানটা আমার কাট ডাউন হয়ে যায়, ধরো সি বসেনি, আমার এইদিকে নেটওয়ার্কটা কাট ডাউন হয়ে গেছে, সামহাও এইখানে নেটওয়ার্কটা কাট ডাউন হয়ে গেছে, তো আমরা দুটো অপশন থাকছে, একটা রিং দিয়ে একদিক দিয়ে যাচ্ছে, একটা রিং দিয়ে একদিক দিয়ে যাচ্ছে। অল্টারনেটিভ পাথটা যদি বন্ধ হয়ে যায়, তাহলে অন্য রিং ইউজ করে সেই নোডটায় রিচ করতে পারছি।
So that is as simple as that. So generally, what we say, primary ring transport data, and the secondary ring বা counter rotating ring যেটা that also hold the data in opposite direction, but in most of the cases secondary ring is reserved as an alternative in case of primary ring goes down. যদি primary ring fail করে তখনই secondary ring, in most of the cases তখনই secondary ring activated হয়, otherwise secondary ring is kept as backup. And that provides this FDDI network a very vital feature, what is known as fault tolerance. এই একটা ভাইটাল ফিচার প্রোভাইড করে এই FDDI নেটওয়ার্ককে, সেটা হচ্ছে ফল্ট টলারেন্স প্রোভাইড করে। নাও ফল্ট টলারেন্স মিন্স even if there is some failure occurs, then also this network will work. So that is basically fault tolerance. Now the thing is that FDDI, this fiber distributed data interface, these networks are optical fiber, made up of optical fiber. That's why this fiber distributed data interface, mind it. These are not the coaxial cable, these are not the twisted pair cable, this is optical fiber. Okay. Now this FDDI allows nodes to connect to the network. এই যে নোড গুলো তারা নেটওয়ার্কের সঙ্গে যে কানেক্টেড, they are connected via a single cable. এই যে কানেকশন গুলো দেখছো সব কিন্তু সিঙ্গেল কেবল দিয়ে কানেক্টেড। Now that kind of nodes has a special name, যার নাম হচ্ছে SAS. What is SAS? Single attainment station, actually single attainment. Single attainment, that is SAS. Now in some cases these nodes are connected by two cable, instead of single cable, two cables. In that case, those nodes which are connected to this network via two cables, those nodes are known as dual attachment station, dual attachment station, or DAS. We call it DAS, dual attachment station. Okay, I'm coming to the things again, but before that, let me take your attendance for this session. Today attendance is little lower side. Okay. So let's continue. So single attachment station and dual attachment station. The thing is that some stations those are connected via a single line, those are known as single attachment station, and some stations connected by more than two connectors,
two connectors. So those are known as dual attachment station. So these are some just some information I'm providing. Now, basically, in FDDI, we will get two types of traffic. We will get two types of traffic, and based on that, we can say some FDDIs are known as synchronous FDDI, and some are known as asynchronous FDDI. So there are two types of FDDI, synchronous and asynchronous. Synchronous FDDI, it means that the traffic is delay sensitive, as simple as that. Traffic is delay sensitive, and it is used to send voice or video. So this is basically some kind of, you can say, some kind of real-time transmission I'm talking about. No question of delaying the thing. Whenever a node receives a token, it is allowed to send synchronous data without regard to whether the token is early or late or like that. So basically, not really it is real time, but traffic. It will delay will not be tolerated. Delay will not be tolerated so much. So that is synchronous FDDI. In case of asynchronous FDDI, it is used only when the token is early. Actually, what happens in FDDI, token is always in circulation, you know, in the around the ring. Now, all rings on this FDDI monitor, that token is not lost. Okay. দুটো রিং যে থাকে, দুটো রিংই সবসময় এটা মনিটর করছে যে টোকেনটা লস যাতে না হয়। So you can say there are two types of traffic that is handled by the FDDI network. One is known as synchronous FDDI, where delay will not be tolerated. Another is asynchronous FDDI. So it is not like that. It is used only when the token is early. If token is late, then it will not respond. So that is asynchronous FDDI. Now, if we talk about this, I mean, in a nutshell, now আমি এটাকে এবার আমি কনক্লুশনের দিকে যাচ্ছি। আমরা এফডিডিআই মোটামুটি আমরা এফডিডিআই যেটুকু দরকার আমরা দেখেছি, এবং আমরা কনক্লুশনের দিকে যাওয়ার সময় আমরা যদি এফডিডিআই এর ফিচার গুলো নিয়ে আলোচনা করি, আমরা যদি এফডিডিআই এর কিছু ফিচার নিয়ে দেখতে চাই, তাহলে আমরা ফিচার গুলো নিয়ে এটা বলতে পারি যে ফার্স্ট অফ অল এফডিডিআই ইউজেস অপটিক্যাল ফাইবার as its physical medium, that you know I have talked about. Okay. Secondly, আরেকটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে it operates in the physical and medium access layer control. You know, ওএসআই এর নিচের দুটো লেয়ার, ফিজিক্যাল এবং ডেটা লিঙ্ক, সেই ডেটা লিঙ্কের আবার একটা সাব লেয়ার আছে যেটার নাম হচ্ছে মিডিয়াম অ্যাক্সেস কন্ট্রোল। আমি তোমাকে বারবার বলেছি, আমরা যখন ওএসআই দেখেছি, ওএসআই এর একদম তলার লেয়ারটা যেখান দিয়ে অ্যাকচুয়ালি বিট এবং বাইট স্ট্রিমে ডেটা ট্রান্সমিট হচ্ছে, সেটাকে আমরা বলেছি ফিজিক্যাল। ঠিক তার উপরের লেয়ারটার নাম ডেটা লিঙ্ক লেয়ার। এই ডেটা লিঙ্ক লেয়ারে দুটো পার্ট আছে, একটা পার্টকে আমরা বলি এলএলসি, আর একটা পার্টকে আমরা বলি ম্যাক, মিডিয়াম অ্যাক্সেস কন্ট্রোল। এই দুটো হচ্ছে ডিএলএল এর সাব লেয়ার, ডেটা লিঙ্ক লেয়ারের সাব লেয়ার। তো এই যে এফডিডিআই এ কিন্তু এই ফিজিক্যাল লেয়ার এবং ম্যাক লেয়ারে কাজ করে। ওকে, নাও দিস পার্টিকুলার এফডিডিআই নেটওয়ার্ক, it provides high data rate. তোমার কাছে এখন সেই ডেটা রেটটা বললে মনে হতে পারে এটা এমন কিছু হাই নয়,
but still it provides high data rate of up to 100 Mbps, 100 Mbps, and can support thousands of users. Okay, so these are some features, these are some vital key points, whatever I'm talking about the FDDI. Another thing is that it is used in LANs up to 200 kilometers for long distance voice and multimedia communication. You can understand. LAN যেটা 200 kilometers রেঞ্জে আছে, সেখানে লং ডিস্টেন্স ভয়েস এবং মাল্টিমিডিয়া কমিউনিকেশনের জন্য we can use this kind of network, and you know it is faster. Why? Because fiber optic network, so data is going in a speed of light, so it will be faster. Now another thing is that it is using token passing mechanism, as because it is following the token ring network. Here it contains two token rings, remember, one for primary ring, another for secondary ring. And the secondary ring in most of the cases used as a backup. If the primary ring fails, then only secondary ring activates. Okay, so here what we are getting is that two token ring network actually working over here, two token ring network. Integratedly they are working. That makes it FDDI. কারণ দুটো কাউন্টার রোটেটিং রিং, তার মানে দুটো টোকেন আছে, কিন্তু প্রাইমারি রিং এর একটা টোকেন সে একদিকে ঘুরছে, সেকেন্ডারি রিং এর একটা টোকেন সে একদিকে ঘুরছে। Next, this FDDI, this technology, it can also be used as a backbone of the wide area network. So that means it can support the wide area network as well. You can use it as a backbone for the wide area network as well. Okay. So that is all about FDDI. More or less we can say. Now this FDDI, this network, like other networks we have seen previously as well, আমরা আগেও দেখেছি, যেমন আমরা যখন টোকেন রিং দেখেছি, টোকেন বাস দেখেছি, সেখানে দেখেছি একটা পার্টিকুলার স্পেসিফিক ফ্রেম ফরম্যাট আছে, স্পেসিফিক ফ্রেম ফরম্যাট, যে ফ্রেম ফরম্যাটে ডেটাগুলো সেন্ড করা হয়। এফডিডিআই এর ক্ষেত্রেও তাই আছে, এফডিডিআই এর ক্ষেত্রেও একটা স্পেসিফিক ফ্রেম ফরম্যাট আছে, যে ফ্রেম ফরম্যাটে ডেটাগুলোকে সেন্ড করা হয়। Now what is that frame format? The frame format, I'm sharing it with you. It is look like this. The frame format which is looks like this. Now what is that? That is basically, it starts with a Primble. This is a frame format. Starts with Primble, then we call it start delimiter, then frame control, then the destination address, then the source address from where the frame is coming, where the frame will go, then the payload, that is the actual information, payload, then checksum, it is we use to error detection correction mechanism used for, and end delimiter, which is indicating the end of the frame. So this is the frame format. In this frame format, by maintaining this structure, actually, by maintaining this structure, information is exchanged in FDDI. Okay, by maintaining this structure, information is exchanged in FDDI. So that makes it FDDI frame format. So the thing is that Primble, it is 1 byte for, it is used for, the size is 1 byte and used for synchronization. That means a station will try to send some data to another station. For that, we need to achieve synchronization. And what is synchronization? We have seen it already in our operating system classes and all that. It is very much important to achieve synchronization among two communicating devices. Otherwise, one device will send in some speed and another device will be ready to receive it in some another speed.
So either data will lose or some station will have to wait. So these are different problems that can arise in FDDI. So basically, uh, Primble is that particular field which is achieving synchronization. Next, start delimiter. It is again 1 byte that is indicating the beginning of the frame. Then frame control 1 byte that specifies whether this is a data frame or control frame. Now that is very important. Actually, there can be two types of data that can be transmitted between stations. One, it can be pure and simple information, user data. Another, it can be control related information. That's some control message, some setting related message that we want to transmit. So that frame control field will indicate whether it's a information or it's a control related message. Then destination address, size 2 to 6 bytes. It varies. You can understand it's specifying the address where the information will go. Source address, it is indicating from where this information is coming. Now payload is that portion where we actually storing the information, maybe control information, maybe user information, but this is a variable length field that carries the data from the network layer. Now if you why I'm calling this, why I'm saying that variable length field that carries the data from the network layer, why it is why we are calling it network layer, because when you are sending data from the application layer, you just think application layer via network layer, it will come to data link layer and physical layer. So as your technology is working, as this technology is working at MAC layer and physical layer, so obviously your data will be received from the network layer. Starting from application layer, it will come via network layer and come to you. So that is why we are saying that data from the network layer. Then checksum. Checksum, I have told you that checksum is a technique. Checksum is a technique of error detection correction, basically error detection. So error detection mechanism আছে অনেকগুলো, সেই error detection এর মেকানিজমের একটা মেকানিজমের নাম হচ্ছে checksum. সো সেই চেকসাম বিটটা এখানে ইউজ হচ্ছে, সেই চেকসাম বিটটা এখানে ইউজ হচ্ছে। একটা হচ্ছে এন্ড ডেলিমিটার, which is indicating the end of the frame, that is end delimiter. So these are the fields. In this format, maintaining this format, information is exchanged between different nodes in FDDI. As simple as that. By maintaining this structure, information is exchanged in FDDI. So that is all about FDDI. Okay, that is all about FDDI. Nothing more to say in FDDI. You have to just study these things, whatever I have given you. You have to know all these things, and that will be fine. Okay. Next, we will come to another technology, which is again another IEEE specification. You have seen up to IEEE 802.5. Now IEEE 802.3, 4, and 5 we have done. IEEE 802.3 is CSMA CD, 2.4 was token bus, and 2.5 was token ring. Now this is another technology which is known as IEEE 802.6, which is known as DQDB, distributed queue dual bus. This is another technology, distributed queue dual bus. So let us see that technology. What is this? Okay. So basically, it is, this technology name is IEEE 802.6 DQDB, distributed queue dual bus. Before explaining the technology, I'm just giving you the structure, how this technology works. So basically,
I am drawing some nodes. Okay, these are some nodes, communicating devices. These are some communicating devices. জায়গায় হয়ে গেল, আমরা একটু এদিকে সরিয়ে আনি। আমরা 5টা কমিউনিকেটিং ডিভাইসেস নিলাম, 5টা নোড নিলাম। 5টা নোড আমরা নাম দিলাম 1 2 3 4 and 5। আমরা এদিকে ধরলাম এটা বাস এ, এদিকে ধরলাম এটা বাস বি। আমরা বললাম এটা বাস এ, এখানে একটা বাস আছে, মানে একটা কানেক্টর আছে যেটাকে এদিকে ট্রান্সমিট করছে। আর আমরা বললাম এদিকে আছে বাস বি, যেটা ডেটাকে ঠিক উল্টো দিকে ট্রান্সমিট করছে। ওকে, নাও আমরা বললাম যে আমার ডেটাটা ধরা যাক এখান থেকে শুরু হচ্ছে, এখানে রিচ করছে, এখানে রিচ করছে, আবার এখান থেকে এখানে রিচ করছে, আবার ঠিক তার পরেরটার থেকে এখানে রিচ করছে, তার পরেরটার থেকে এরকম ভাবে এখানে রিচ করছে, আর আবার এখান থেকে ডেটাটা এখানে আসছে, এখান থেকে এখানে আসছে, এখানে আসছে, এখান থেকে ফাইনালি এখানে আসছে। আমরা বললাম এটাকে বললাম আপস্ট্রিম, এটাকে বললাম ডাউনস্ট্রিম, সিমিলারলি upstream, downstream. What is happening actually? Actually, this IEEE 802.6 or DQDB, it is a MAN. It is a MAN network. MAN, full form is Metropolitan Area Network. It's a MAN network protocol. It is also known as MAN network protocol. And it is basically a high-speed protocol which is used over a bus network. This is a bus network. Actually, this is a bus যেখানে ডেটাটা এদিকে ট্রান্সমিট হচ্ছে, এইটা একটা বাস যেখানে ডেটাটা উল্টো দিকে ট্রান্সমিট হচ্ছে। So it has two unidirectional buses. দুটো বাসে ইউনিডিরেকশনাল, একটা এদিকে একটা এদিকে।
This bus can carry data, can carry video, can carry voice over a network. Data, video, voice, everything it can carry over a network. Now, what is the need? What is the use of using two different unidirectional network? Same as FDDI. Same as FDDI. If one bus fails, another bus is there to take over the charge. So the advantage of using this paired bus is that it is used to tackle the failure configuration. And there is a certain range, like this can be extended up to 30 miles at 34 to 55 Mbps. Now here it is Mbps, 30 to 34 to 55 Mbps, like that. Okay. Now in figure, if you see in figure, I have also showed to you that each bus support traffic in only one direction and are that is opposite to one another. Now the start of the bus is this rounded shape, something whatever I have shown to you, this kind of bubble. This is basically indicating the start of the bus. Here also this is start of the bus. And end of the bus, that is end of the bus. This one and this one, this is end of the bus. Now if we if you talked about bus A, this is bus A and this is bus B. So if we talk about bus A, okay, we have less than 1 minute time left. So come to the next slot. Okay, I'm giving you another slot. Come to the next slot, join in that slot. We'll discuss.